ওয়েলকাম টু ড্রোনাস। এখন আমরা শুরু করছি বাংলা ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের মেনের জন্য। ডাব্লিউবিপি এসআইয়ের মেনের ক্লাসে আমরা দেখতে পাই যে প্রতিবেদন থাকে এবং প্রতিবেদনটা ওখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা দেখবে যে লাস্ট 2 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের ক্লাসে এসআইয়ের পরীক্ষার মেনেতে দুটো প্রতিবেদন দেওয়া হচ্ছে এবং একটা অনুবাদ দেওয়া হচ্ছে, এই নিয়ে 50। আমরা যদি কয়েক বছর পিছিয়ে যাই তাহলে কিন্তু পিএসসির প্রশ্নপত্রে আমরা দেখব যে একটা অংশ ব্যাকরণ থাকতো, বাংলা ব্যাকরণের একটা অংশ থাকতো, সেখানে 20 নম্বর ব্যাকরণ থাকতো, তার সঙ্গে প্রতিবেদন, তার সঙ্গে অনুবাদ থাকতো, এই নিয়ে 50 হতো। এখন আমরা দেখতে পাই যে প্রতিবেদন দুটো থাকছে এবং একটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ থাকছে, অর্থাৎ ট্রান্সলেশন থাকছে। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের পরীক্ষাতে প্রতিবেদন বিষয়টাকে খুব ভালো করে রপ্ত করতে হবে, প্রতিবেদন বিষয়টাকে অনেক বেশি অনুশীলন করতে হবে, কারণ প্রতিবেদনের ওপরই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের বাংলা থেকে ভালো নম্বর ক্যারি করার সুযোগ রয়েছে, যেহেতু এখানে 30 নম্বর প্রতিবেদন থাকছে, অর্থাৎ দুটো প্রতিবেদন আমাকে লিখতে হচ্ছে। তো প্রতিবেদন প্রথমে আমাকে জানতে হবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কী ধরনের প্রতিবেদন দেয়। ঠিক তোমরা যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের প্রতিবেদন দেয় এবং বলে দেয় যে একটা খসড়া প্রতিবেদন লিখুন, তো খসড়া প্রতিবেদন লিখুন এবং তার সঙ্গে একটা সূত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছে। এই সূত্রগুলো অনুযায়ী আমাদেরকে প্রতিবেদন লিখতে হবে, অর্থাৎ ইংরেজিতে বলা হয় যেটা যে ড্রাফটিং অফ রিপোর্ট। এই ড্রাফটিং অফ রিপোর্ট বলতে যার বাংলা হচ্ছে খসড়া প্রতিবেদন। তো এই খসড়া প্রতিবেদনে কতকগুলো সূত্র উল্লেখ করা থাকছে, বিষয় বলে দেওয়া থাকছে এবং সেই বিষয়ের নিরিখে কতকগুলো সূত্র উল্লেখ করা থাকছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাদ্যে ভেজাল জাতিকে পঙ্গু করে দিচ্ছে, তাই নতুন আইনে কড়াকড়ি কলকাতা পুরসভার। অর্থাৎ খাদ্যে ভেজাল এই বিষয়টা বর্তমানকালে তো বটেই আমাদেরকে ভীষণভাবে ব্যতিব্যস্ত করছে এবং আমরা এর বাইরে কেউ বেরোতে পারবো না। এই ভেজালের বাইরে আমাদের বেরোনোর কোনো পথ নেই। যত দিন যাচ্ছে তত আমরা এর মধ্যে বেশি পরিমাণে অন্তর্ভুক্ত হয়ে পড়েছি এবং পড়তে বাধ্য হচ্ছি। তো স্বাভাবিকভাবেই যে ব্যাধি, মারাত্মক ব্যাধি, দুরারোগ্য ব্যাধি যেগুলোকে আমরা বলে থাকি, সেই ব্যাধির সংখ্যা বাড়ছে, ব্যাধির প্রকৃতি নতুনত্ব আসছে। কারণ হচ্ছে যে ভেজাল যত পরিমাণে নতুনত্ব হচ্ছে, আমাদের ব্যাধির চরিত্র প্রকৃতিও পথ বদলে যাচ্ছে। তো যে সমস্ত রোগ ব্যাধি আমরা আগে হয়তো কল্পনাই করতে পারতাম না, সেগুলো এখন হচ্ছে। তো এই যে ইস্যুটা কিন্তু বর্তমানকালের একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই ইস্যুটা থেকে প্রশ্ন আমাদের আসতে পারে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো সেই জন্যে আমরা আজকে প্রতিবেদন লিখতে শিখব যে খাদ্যে ভেজাল জাতিকে পঙ্গু করে দিচ্ছে, সেখানে আমরা কি লিখতে পারি এবং আমাদের এই সূত্রগুলো নিরিখে আমরা কিভাবে সেগুলোকে সাজাবো। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নপত্রে যে পয়েন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে, তার প্রত্যেকটি পয়েন্টকে আমরা অবশ্যই ইনক্লুড করব আমাদের আনসারের মধ্যে। তার সঙ্গে আরও আমরা চেষ্টা করতেও পারি যে নতুন কিছু দেওয়া যায়, যদি প্রয়োজনে সেগুলোকে নিশ্চিতভাবেই দেব, কিন্তু যে সূত্রগুলো উল্লেখ করা হয়েছে সেই সূত্রগুলোকে কিন্তু নিশ্চিতভাবে আমাদেরকে আমাদের উত্তরের মধ্যে রাখতে হবে। তো রাখতে হবে মানে কিভাবে রাখবো? এভাবে কি সাজিয়ে দেবো? তাহলে তো উত্তর হবে না। এই পয়েন্টসগুলোকে বেশ করে আমরা সেন্টেন্স তৈরি করে করে কিন্তু টোটাল উত্তরটাকে সাজাবো। তো সেগুলো আমরা নিশ্চিতভাবেই দেখতে পাবো কিভাবে হচ্ছে। তার আগে বলে দিই যে প্রতিবেদন লেখার যে পার্সপেক্টিভ, যে প্রেক্ষিত, সেটা কি? প্রতিবেদন কারা লিখছে, কেন লিখছে, কী উদ্দেশ্যে লিখছে? প্রতিবেদন মূলত আমরা এসআইয়ের পরীক্ষার জন্য যে ধরনের প্রতিবেদন লিখব সেটা একটা নিউজ রিপোর্টিং, অর্থাৎ সাধারণ প্রতিবেদন, অর্থাৎ সংবাদ প্রতিবেদন। যে প্রতিবেদনের বিষয়বস্তু এবং যে প্রতিবেদনের অ্যাপ্রোচ আমাদেরকে বলে দিচ্ছে যে এটা একটা সংবাদ প্রতিবেদনের নিরিখে লিখতে হবে। অর্থাৎ এই সংবাদ প্রতিবেদন কারা লেখেন? এই সংবাদ প্রতিবেদন লিখছেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা, রিপোর্টাররা।
কেন লিখছেন, কোথা থেকে লিখছেন, তার সোর্স কি? সোর্স হচ্ছে সমাজের মধ্যে থাকা, সমাজের মধ্যে ঘটে যাওয়া, সমাজের মধ্যে বিভিন্ন খবর, সংগৃহীত খবর, সেইগুলোকে নিয়ে কিন্তু সংবাদ প্রতিবেদন লেখা হয়ে থাকে। তো এই সংবাদ প্রতিবেদনগুলোর জন্যে যিনি সাংবাদিক তার কাছে সংগৃহীত খবরের দ্বারা এই প্রতিবেদনটা লেখা হয়। অর্থাৎ কোনো সাংবাদিক সম্মেলন থেকে তিনি কোনো তথ্য সংগ্রহ করেছেন, তিনি রাস্তাঘাট থেকে কোনো দুর্ঘটনাকে তিনি প্রত্যক্ষ করেছেন, ছবি এবং মতামত নিয়েছেন, মানুষের প্রত্যক্ষদর্শীদের কথা শুনেছেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি কিছু তথ্য সংগ্রহ করেছেন। এই রকম অঘটন কিংবা দুর্ঘটনা কিংবা ভালো কোনো বইমেলার উদ্বোধন হচ্ছে, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে, কোথাও কোনো পুষ্প প্রদর্শনী হচ্ছে, কোথাও কোনো রক্তদান শিবির হচ্ছে, কিংবা খাদ্যে ভেজাল নিয়ে কোনো আধিকারিক কোনো সাংবাদিক সম্মেলন করছেন। এই রকমভাবে আমাদের সমাজ থেকে সংগ্রহ করা বিভিন্ন খবর, সেই খবরগুলো আসলে সংবাদ প্রতিবেদন বা নিউজ রিপোর্ট হিসাবে গণ্য হয়। আমরা যে প্রতিবেদনটা লিখছি সেই প্রতিবেদনটা আসলে সাংবাদিকরা নিজের মতে, নিজের ইচ্ছায়, নিজের ভাবনায় কিছু লিখছেন না। কলকাতা পুরসভার পক্ষ থেকে এই কড়াকড়ি এই নির্দেশ দান করা হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে এবং মানুষের উদ্দেশ্যে, যে কোন ধরনের ভেজাল কিভাবে আমাদের শরীরে প্রবেশ করছে, তা থেকে আমাদের মুক্তির উপায় কি, এবং এই পুরসভার আন্ডারে, এই পুরসভার আয়ত্তের মধ্যে যে সমস্ত ব্যবসা বাণিজ্য চলে তাদের প্রত্যেকের কাছেই একটা নির্দেশ দান, একটা সাবধান বাণী পৌঁছে দেওয়ার জন্যই তারা কিন্তু একটা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটা বার্তা পাঠানোর চেষ্টা করছেন। তো এইটাকে যখন একজন সাংবাদিক তার সাংবাদিক সম্মেলন থেকে তিনি এটাকে গ্রহণ করলেন, তিনি কতকগুলো তথ্য সেখান থেকে পেয়েছেন। যে তথ্যগুলোতে দেখা যাচ্ছে কি কি না, তারা বলছেন যে ভেজাল খাদ্য আমাদের শরীরের একাধিক দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করছে। দুরারোগ্য ব্যাধি মানে যেগুলোকে সহজে আরোগ্য লাভ করা যায় না, যে রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায় না, সেই ব্যাধিগুলো আমাদের শরীরের প্রবেশ করছে এবং স্বাভাবিকভাবেই একটা মানব জাতিকে দুর্বল করে দেয়। যদি একটা মানব জাতির মধ্যে একাধিক দুরারোগ্য ব্যাধি তাকে ব্যতিব্যস্ত করে, তাহলে স্বাভাবিকভাবেই কি হচ্ছে, সেই জাতির শারীরিক শক্তি না থাকা মানে তাদের মানসিক শক্তিও দুর্বল হয়ে পড়বে, এটা নিশ্চিতভাবেই সত্য। তাহলে এটা একটা পয়েন্ট দেওয়া হয়েছে এবং এই পয়েন্টটাকে আমাদেরকে উল্লেখ করতে হবে। এই যে পয়েন্টটা রয়েছে সেখানে দেখো কতগুলো বানান আমরা ভুল করে থাকি। যে বানানগুলোর মধ্যে একটা হচ্ছে দুরারোগ্য, দূর মানে ডিস্টেন্স আমরা মনে করি এবং সেখানে দয়ে দীর্ঘ ঔর দিই, কিন্তু দয়ে দীর্ঘ ঔর নয়, হবে না, দয়ে হর্ষ ঔর হবে। কেন দয়ে হর্ষ ঔর হবে? তার কারণ হচ্ছে, দয়ে হর্ষ ঔর হওয়ার কারণ হচ্ছে যে দুরারোগ্য মানে কি, সহজে যা আরোগ্য লাভ করা যায় না, যেটা কষ্টকর, অর্থাৎ যেটা কঠিন। তার মানে কি, দয়ে হর্ষ দু, এটা একটা সংস্কৃত উপসর্গ। এই উপসর্গটা হচ্ছে দয়ে হর্ষ বিসর্গ দু, মানে হচ্ছে কি, এটা কঠিন ব্যাধি আমাদেরকে, দু মানে খারাপ। যখন আমরা বলি যে দুর্ভিক্ষ, তার মানে কি, দুর্ভিক্ষ মানে ভিক্ষার অভাব, অর্থাৎ দু অংশটা আমাদেরকে কি করছে, আমাদেরকে একটা নেগেটিভিটি দিচ্ছে, ঋণাত্মক দিককে ইঙ্গিত করছে। তাহলে দু হচ্ছে খারাপ। তো সেই জন্য দু যেহেতু উপসর্গটার বানানটা দয়ে হর্ষ, তাহলে দুরারোগ্য, যা আরোগ্য লাভ করা যায় না, যা সহজে আরোগ্য লাভ করা যায় না, সেই জন্য দুরারোগ্য বানানে কিন্তু অবশ্যই দয়ে হর্ষও হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই পয়েন্টে দেখো বানানটা সঠিক দেওয়া আছে। হয়তো অনেক ক্ষেত্রে আমরা পয়েন্টে সঠিক বানান থাকা সত্ত্বেও, মানে সূত্রের মধ্যে সঠিক বানান থাকা সত্ত্বেও হয়তো আমরা ভুল বানান লিখে দিয়ে চলে আসবো, আর দয়ে দীর্ঘও লিখে দিচ্ছি। আর একটা বানান খুব ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে এই যে ব্যাধি, এই যে ব্যাধি বানানটা।
ব্যাধি বানানটাও কিন্তু আমরা ভুল করে থাকি, কারণ ব্যাধি শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয়, ব্যাধি শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে হয় বি আর আধি। আধি, আধি মানে কি, আধি মানে হচ্ছে মনোবেদনা, আধি মানে হচ্ছে মনোবেদনা, মানে মনের কষ্ট। তাহলে আধি মানে হচ্ছে মনোবেদনা। আমরা সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ পাই, সেখানে আদি শব্দের মানে হচ্ছে প্রথম, আর আধি শব্দের মানে হচ্ছে মনোবেদনা। তাহলে আধি যেহেতু ডান দিকে আকার আছে, স্বাভাবিকভাবেই ব্যাধি শব্দের সঙ্গে আকার থাকবে, এটা কিন্তু একটা রুলস। এবং এটা আমরা বিভিন্ন পরীক্ষায়, যেমন পিএসসির মিসলেনিয়াস পরীক্ষাতে তোমাদের কিন্তু যখন অশুদ্ধি সংশোধন থাকবে, তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো খুব তোমাদেরকে সাহায্য করবে। তো যাই হোক, আধি মানে হচ্ছে মনোবেদনা, সেই জন্য ব্যাধি বানানে আকার হবেই, ভুল করলে চলবে না, বানান দুটোকে খেয়াল রাখবে। তো মানব জাতিকে দুর্বল করে দিচ্ছে। তো এই ভেজাল মানুষের শরীরে প্রবেশ করতে করতে মানুষের ভিতর থেকে, অন্তর থেকে ধীরে 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 একাধিক রোগের বাসা বাঁধছে, এবং মানুষের এই যে রোগ, এই যে দুরারোগ্য রোগ, সেটা মানুষের শরীরকে নিশ্চিতভাবেই দুর্বল করে তুলছে। আর একটা কি বলেছে, মেধার অবনতি ঘটায়। তো মেধা, তো শরীর যখন দুর্বল তখন সেই শারীরিক মেধাও কিন্তু দুর্বল হওয়া স্বাভাবিক। এবং এটা শুধু খুব ভালো করে খেয়াল করা একটা কথা, যে এটা শুধু একটা প্রজন্মের জন্মে নয়, একটা দুর্বলতা, একটা রোগ, একটা মেধার অবনতি কি করবে, প্রজন্মের পর প্রজন্মকে নষ্ট করবে। প্রজন্মের পর প্রজন্মকে নষ্ট করবে, তার মানে একটা জাতি, একটা রাষ্ট্র দিনের পর দিন দুর্বল হয়ে পড়বে এই ভেজাল খাদ্য গ্রহণ করতে 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 করতে। এটা এক প্রজন্মেই শেষ নয়। 2006 ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট গৃহীত হয়েছে। 2006 সালে একটা আইন গৃহীত হয়েছে। কি আইনটা? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট। অর্থাৎ একটা আদর্শ খাবার এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক কিন্তু আইন আছে। সেই আইন বলে প্রত্যেকটি খাদ্য প্রস্তুতকারক সংস্থাকে সঠিক নির্ভেজাল খাদ্য তৈরি করতে বাধ্য করা যেতে পারে, এবং সেই আইন বলে প্রত্যেকটি খাদ্য প্রস্তুতকারক সংস্থাকে ভেজাল খাদ্য প্রদর্শনের জন্য শাস্তি প্রদান করা যেতে পারে। এই আইন গৃহীত হয়েছে, এবং যারা খাদ্য প্রস্তুতকারক সংস্থা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই আইনকে তারা অবগত, কিন্তু এই অবগত হওয়া সত্ত্বেও আসলে আমরা আমাদের যে অসচেতনতা, মানুষের যে অসচেতনতা, তার ফলে তাদের ব্যবসায়িক কারণে, বাণিজ্যিক একটা মুনাফা লোভের জন্য তারা কিন্তু এই আইন জানা সত্ত্বেও, এই আইন সম্পর্কে জ্ঞাত হওয়া সত্ত্বেও তারা ভেজাল খাদ্য মানুষের কাছে পাঠায়, অর্পণ করে, ভেজাল খাদ্য বাজারে আনে। সেই আইন এখন নতুনভাবে কার্যকর করতে চায় পুরসভা। তো সেই আইনকে একবার মনে করিয়ে দিয়ে, আবার একবার মনে করিয়ে দিয়ে, আবার একবার সেই আইন সম্পর্কে তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে তারা কিন্তু কার্যকর করতে চায় যে ভেজাল খাদ্যের নিদর্শন থাকলে, ভেজাল খাদ্য আমাদের কাছে ধরা পড়লে নিশ্চিতভাবেই আমরা সেই আইন বলে সেই খাদ্য প্রস্তুতকারী সংস্থাকে শাস্তি প্রদান করবে। সেই আইনে যা উল্লেখ করা আছে সেই অনুযায়ী পুরসভা আর কি করেছে, ভেজাল খাদ্যকে আইডেন্টিফাই করার জন্য, শনাক্ত করার জন্য পুরসভা আধুনিক মেশিন সংগ্রহ করছে। বিভিন্ন একটা খাদ্যকে, সেটা তার যে কোয়ালিটি মেনটেন করা হয়, দেখবে বিভিন্ন ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকে। তো কোয়ালিটি মেনটেন করার জন্য কি হয়েছে, বিভিন্ন ধরনের মেশিন সংগ্রহ করেছে। যদি কোনো খাদ্য সম্পর্কে কোনো অভিযোগ আসে, তাহলে তৎক্ষণাৎ পুরসভার দায়িত্বে সেই খাদ্যের কোয়ালিটি বিচার করে সেই প্রস্তুতকারী সংস্থাকে ওই আইন বলে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট, এই আইন বলে তাকে শাস্তি প্রদান করা যাবে। আইন অমান্য করলে কি হবে, শাস্তি ও জরিমানার ওপর জোর দেওয়া হবে। এতদিন উপযুক্ত আধিকারিকের অভাবে ভেজাল নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। পুরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাদেরও এই যে কোয়ালিটি মেনটেন করার জন্য যে আধিকারিকের প্রয়োজন, সেই ডিপার্টমেন্টে বিভিন্ন আধিকারিকের অভাবে, অফিসারের অভাবে সেটা সম্পূর্ণভাবে দেখভাল করা সম্ভব হয়নি।
কিন্তু পুরসভা এখন নতুন করে সেজেছে, তারা নতুন করে তৎপর এই বিষয়টাকে নজর দিতে। সেই জন্য তারা কি হয়েছে, তৈরি করেছে 5,000 বর্গফুটের একটা ল্যাব, যে ল্যাবের মধ্যে থেকে তারা কিন্তু খাদ্যের কোয়ালিটি এবং মেনটেন হচ্ছে কিনা সেগুলোকে বিচার বিবেচনা করবেন, এবং ফার্দার মানুষের যাতে ক্ষতি না করতে পারে এই সমস্ত ভেজাল খাদ্য, সেগুলোকে নিয়ে তারা কাজ করার চেষ্টা করছেন। তোমরা জানবে যে বিভিন্ন ধরনের খাদ্যে, প্রায় সব ধরনের খাদ্যে, মানুষের নিত্য প্রয়োজনীয় যে খাদ্য, সেখানে বিভিন্নভাবে ভেজাল মিশ্রিত করা হয়। তা এই পয়েন্টসগুলো আমাদেরকে পরীক্ষায় দিয়ে দিচ্ছে, এই সূত্রগুলো দিয়ে দিচ্ছে, মানে এইগুলো থেকে এইগুলোকে বেশ করে আমরা উত্তরটাকে লিখব। আসলে আমাদের বাস্তবিক যে খবর সংগ্রহ করা হয়ে থাকে, সেই সংগৃহীত খবরে আমরা দেখি যে সাংবাদিক প্রত্যক্ষভাবে নিজের চোখে দেখে, নিজের কানে শুনে যেগুলো সংগ্রহ করেছেন, সেইগুলোকে দিয়ে রিপোর্ট লিখছেন। কিন্তু তুমি পরীক্ষার্থী, তো পরীক্ষার্থী হিসাবে তুমি তো সাংবাদিক আলটিমেট নও, তুমি তো কোনো ফিল্ডে এই মুহূর্তে ওয়ার্ক করছো না, তাহলে তুমি কিসের ভিত্তিতে এটাকে লিখবে, কোন পয়েন্টসের ভিত্তিতে লিখবে? সেই জন্য পরীক্ষায় এই সূত্রগুলো দিয়ে দিচ্ছে। এই পয়েন্টসগুলো ধরে নাও, বাস্তবিকই তুমি সংগ্রহ করছো কোনো সাংবাদিকের সম্মেলন, কোনো সাংবাদিক সম্মেলন থেকে, অথবা তুমি সংগ্রহ করছো কোথা থেকে না, সমাজ থেকে, পরিবেশ থেকে, বা কোনো আধিকারিকের দেওয়া একটা বিবৃতি থেকে। তো এই পয়েন্টসগুলোকে নিয়ে তোমাকে লিখতে বলা হচ্ছে। তাহলে তুমি এখন কে? তুমি এখন একজন সাংবাদিক, একজন রিপোর্টার। কীরকম রিপোর্টার? একজন ধরো স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা, কোনো পত্রিকার নিজস্ব সংবাদদাতা, অর্থাৎ তুমি এই পত্রিকার এমপ্লয়ি, কোনো একটা পত্রিকায় তুমি চাকরি করো, কোনো একটা পত্রিকায় তুমি এমপ্লয়ি, সেই এমপ্লয়ি হিসাবে তুমি এই প্রতিবেদনটা লিখছো। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি যে তথ্য সংগ্রহ করতে পেরেছো, যে পয়েন্টসগুলোকে তোমাকে দেওয়া হয়েছে বা বলা হয়েছে, সেইগুলো আসলে সেগুলোকে নিয়ে তুমি একটু রিপোর্টটা রেডি করবে। কীভাবে করবে? এমনভাবে করবে যেটা পত্রিকায় আগামীকাল প্রকাশিত হবে, এবং সেই পত্রিকাতে অগণিত পাঠক তোমার লেখাটা পড়বে শুধুমাত্র খবরটুকু জানার জন্যে, খবর হিসাবে জানতে তোমার কাছে এই লেখাটা তোমার পত্রিকার পাঠকরা পড়ছেন। প্রতিবেদন লেখার ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে খুব ভাবায়, সেটা হচ্ছে তারিখ। তারিখ নিয়ে একটা বিষয় আমাদেরকে খুব ভাবায়। এই যে এখানে 19শে নভেম্বর দিয়ে আমি উত্তরটা শুরু করেছি, এই যে 19শে নভেম্বর, এই তারিখটা আমাদের কাছে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম মাথা ব্যথার কারণ। কিভাবে তারিখ দিতে হয় আসছি সেই পয়েন্টে। তার আগে বলি যে কোনো প্রতিবেদন লিখতেই কিন্তু একটা শিরোনাম বা টাইটেল লাগে। আমরা এখানে একটা টাইটেল দিয়েছি, যেহেতু এটা একটা সংবাদ প্রতিবেদন, যেহেতু এটা একটা নিউজ রিপোর্টিং, এই নিউজ রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখব যে টাইটেলটা কিন্তু একটুখানি বড় হতে পারে, কিন্তু যখন কোনো সম্পাদকীয় প্রতিবেদন হয় তখন তার টাইটেলটা যথেষ্ট ছোট হয়, এত বড় কিন্তু টাইটেল হয় না সম্পাদকীয় প্রতিবেদনে। কিন্তু আমরা যখন কোনো নিউজ রিপোর্ট লিখি, খসড়া প্রতিবেদন লিখছি, এই খসড়া প্রতিবেদনে কিন্তু আমাদের টাইটেলটা বড় হয়। খাদ্যে ভেজাল রুখতে নড়ে চড়ে বসলো কলকাতা পুরসভা। এইটা এই ধরনের খবর প্রকাশক যে আমাদের যে প্রতিবেদন, সেখানে কিন্তু এই ধরনের বড় টাইটেলই হবে। এবার আসছি যে তারিখ নিয়ে। প্রতিবেদনের তারিখ একটা বিভ্রান্তিকর বিষয়। বিভিন্ন রকম এডুকেটর, বিভিন্ন রকম টিচার, তারা বিভিন্ন রকম তারিখ সম্পর্কে বলে থাকেন, এবং আমরা নিজেরা অনেকেই কনফিউজড। কিন্তু যারা এটাকে, যাদের কথা শুনে আমরা বিভ্রান্ত হই, সেরকম ব্যতিক্রমী কেউ কেউ থাকতে পারেন, কিন্তু আসলে তারিখ দেওয়ার একটা নিজস্ব যুক্তি আছে। কোন দিন কিসের ভিত্তিতে আমরা তারিখটা দেব, তার একটা সদর্থক যুক্তি নিশ্চিতভাবেই আছে। দেখো, এই যে লেখাটা তুমি দেখতে পাচ্ছ, এই লেখাটা লিখছেন কে? এই লেখাটা লিখছেন একজন সাংবাদিক।
লেখাটা যখন সাংবাদিক লিখছেন, কী জন্য লিখছেন? তার নিজস্ব যে পত্রিকা আছে সেই পত্রিকায় প্রকাশিত হবে সেই লেখাটা, সেই জন্য লিখছেন। কিন্তু লেখাটা প্রকাশিত হবে কবে, সেটা সাংবাদিকের দায়িত্বের মধ্যে পড়ে না। সাংবাদিক তিনি খবর পাওয়া মাত্র সেই খবরের যে সমস্তগুলো পয়েন্টস বা খসড়া তিনি আবিষ্কার করেছেন তার ভিত্তিতে তিনি দেন লিখতে শুরু করে দেন একটা প্রতিবেদন। অর্থাৎ যদি কোথাও দুর্ঘটনার খবর সাংবাদিক পেয়ে থাকেন, অন স্পট তিনি সেখানে যা সংগ্রহ করলেন, সেই সংগ্রহ করা তথ্যগুলোকে সাজিয়ে তিনি লিখতে শুরু করে দেন একটা প্রতিবেদন, যে প্রতিবেদনটা তিনি রেডি করে দেওয়ার পরে তার পত্রিকার দপ্তরে পাঠিয়ে দেওয়াটাই তার কাজ। তাহলে সাংবাদিক যখন প্রতিবেদন লেখেন তখন তিনি ডেট দিয়ে দেন। অর্থাৎ আমাদের যে আইডিয়া আছে যে নিউজ পেপারে যেদিন বেরোয় তার আগের দিনের তারিখ দিতে হয়, এই ব্যাপারটা একদমই আমাদের কাছে আমাদেরকে বিভ্রান্ত করবে। এই বিষয়টা নিউজ পেপারে বেরোবে কবে সেটার দায় সাংবাদিকের নয়। খসড়া প্রতিবেদন অর্থাৎ ড্রাফটিং অফ রিপোর্ট, এটা যখন একজন সাংবাদিক রচনা করছেন তখন সাংবাদিক যখন লিখছেন সেই প্রতিবেদনটা তখন ডেট দেবেন, তখন তারিখ দেবেন। পত্রিকায় প্রকাশের আগের দিনের তারিখ দিতে হয়, এই ব্যাপারটা বেশ গোলমেলে, এটা সাংবাদিকের মাথা ঘামানোর ব্যাপারই নয়। সাংবাদিক যখন প্রতিবেদন একটা লিখতে শুরু করেন তখন যে তারিখ থাকে অর্থাৎ সেই দিনের যে তারিখ সেটাই কিন্তু সাংবাদিক দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে সেই প্রতিবেদনটা পরের দিন প্রকাশিত না হয়ে তারপরের দিনও হতে পারে, কিন্তু সাংবাদিকের সেটা ব্যক্তিগত দায় নয় যে কবে প্রকাশিত হবে সেই অনুযায়ী তাকে ডেট বসাতে হবে। আমরা যখন কোনো পত্র লিখি তখন যখন লিখি, যেদিন লিখি সেদিন তারিখ বসায়। সেই পত্র আমাদের কাছে যিনি লিখছেন তার দায় হচ্ছে তিনি যখন লিখছেন তখন তারিখ বসাচ্ছেন। প্রতিবেদন লেখার ক্ষেত্রেও খুব ভালো করে মনে রাখবে এটা, যে যখন সাংবাদিক হিসাবে প্রতিবেদনটা তিনি লিখছেন তখন তারিখ বসাবেন। অর্থাৎ এই যে প্রতিবেদনটা আমরা দেখছি, এই প্রতিবেদনটা 19শে নভেম্বরের খবরের কাগজ নয়, এটা সাংবাদিকের হাতের খসড়া বা ড্রাফট। আমাদেরকে বলেছে না যে খসড়া প্রতিবেদন রচনা করুন পিএসসি এসআই মেনেতে, এটা হচ্ছে সাংবাদিকের হাতের তৈরি করা খসড়া বা ড্রাফট। খুব ভালো করে খেয়াল করো যে আমরা যে এই লেখাটা পড়ছি এটা আসলে খবরের কাগজে প্রকাশিত খবর নয়, এটা আসলে সাংবাদিকের লেখা সেই খসড়াটা বা ড্রাফটটা, যেটা আগামীকাল বা পরশু প্রকাশিত হতে পারে। এটা কোনো নিউজ নয়, কিন্তু এটা কোনো খবরের কাগজের নিউজ নয়, এটা সাংবাদিকের লেখা ড্রাফট অংশটা। এইবার এটা যখন প্রকাশিত হবে নিউজ পেপারে তখন কিন্তু এইভাবেই হবে। তাহলে খসড়া প্রতিবেদন বা ড্রাফটিং অফ রিপোর্ট বলতে আমরা সাংবাদিক হিসাবে অ্যাজ এ পরীক্ষার্থী, তখন কিন্তু আমি সাংবাদিক, অর্থাৎ পরীক্ষার্থী যখন প্রতিবেদনটা লিখছেন তখন কিন্তু সাংবাদিকের পার্সপেক্টিভে লিখছেন, সাংবাদিকের কলমে লিখছেন, এবং তিনি যখন লিখছেন তখন সেই তারিখটা তিনি বসাবেন। তাহলে আমরা এখানে স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছি, তোমরা দেখছো, সেই লেখাটা কিন্তু আসলে নিউজ পেপার নয়, সাংবাদিকের হাতের লেখাটা, যেটা সাংবাদিক পাঠিয়েছেন তার পত্রিকার অফিসে গিয়ে। সেই জন্যে সাংবাদিক যখন লিখেছেন তখন ডেট দিয়েছেন, অর্থাৎ এই লেখাটা 19শে নভেম্বরের লেখা। কিভাবে লিখছি? অনেক সময় আমরা সাল লিখে থাকি, সাল লেখার প্রয়োজন হয় না, তার কারণ নিউজ পেপারে নিউজ যেহেতু প্রত্যেক দিন প্রকাশিত হয়, কাজে নিউজ পেপারে কোনো প্রতিবেদন লেখার সময় সাল উল্লেখ করার প্রয়োজন হয় না, এটা খুব একটা ন্যাচারাল লাগে না, সাল ব্যবহার করতে লাগবে না। তো দেখো লেখা হয়েছে নিজস্ব সংবাদদাতা। এই কথাটার মানে কি? সংবাদদাতা মানে যিনি সংবাদ দেন, অর্থাৎ রিপোর্টার, অর্থাৎ পত্রিকার তিনি এমপ্লয়ি, একজন সাংবাদিক, সেই পত্রিকার একজন সংশ্লিষ্ট কর্মচারী, সাংবাদিক কর্মচারী তিনি, তাই লিখলেন নিজস্ব সংবাদদাতা, কমা দেওয়া হয়েছে, একটা তারিখ দেওয়া হয়েছে। অর্থাৎ সাংবাদিক প্রতিবেদনটা লিখতে শুরু করছেন 19শে নভেম্বর এবং প্রতিবেদনটা লিখছেন 19শে নভেম্বর। কোথা থেকে? কলকাতা থেকে। কোলন দিয়েছি একটা, এবং এরপর সাংবাদিক তার মতো করে সেটাকে প্রকাশ করছেন।
তার আগে মনে রাখতে হবে নিশ্চিতভাবেই শিরোনাম কিন্তু দিতেই হবে। আমি আগেও বললাম যে শিরোনাম ছাড়া কোনো প্রতিবেদন পরিপূর্ণতা পাবে না। শিরোনাম না দিলে একটা নম্বরের একটা অংশ নিশ্চিতভাবেই বাদ চলে যাবে। ধরা যাক এটা যদি 20 নম্বরের কোনো প্রতিবেদন হয়, আমাদের এসআই মেনেতে 15 নম্বরের করে প্রতিবেদন থাকছে দুটো করে, তাহলে 5 নম্বর বাদ চলে যাবে। তোমাকে লেখার জন্য 10 দেওয়া হবে। টাইটেলটার জন্য যদি 5 অ্যালটমেন্ট থাকে তাহলে 10 হচ্ছে লেখার জন্যে। তুমি যত ভালোই লেখো না কেন তুমি কিন্তু 10-এর এগেনস্টে মার্কস পাচ্ছ। কত পেতে পারো? 8 পেতে পারো ম্যাক্সিমাম, 8.5 পেতে পারো। আচ্ছা, কিন্তু যদি একটা ভালো টাইটেল দেওয়া যেতে পারতো তাহলে সেটা কিন্তু 12 থেকে 12.5 হতে পারতো নম্বরটা। তাহলে 15-র মধ্যে কিন্তু আমাদের 12 থেকে 12.5 নম্বর আসতে পারে যদি আমরা টোটাল জিনিসটাকে, এই নিয়মগুলোকে মেনে চলি। তাহলে শিরোনামটাকে কিন্তু খুব যত্ন করে দিতে হবে। অনেক সময় আমরা ভুলে যাই। প্রতিবেদনে কিন্তু শিরোনাম দিতে ভুললে চলবে না, একইভাবে সারাংশের ক্ষেত্রেও শিরোনাম দিতে ভুললে চলবে না। অনেক পরীক্ষাতে শিরোনামের জন্য নম্বর ভাগ করা থাকে, অনেক পরীক্ষাতে সরাসরি ভাগ করা থাকে না, কিন্তু জানবে শিরোনামের জন্য একটা মার্কস অ্যালোটেড থাকবে। আচ্ছা, তো সাংবাদিক লিখছেন যেদিন, সেদিনের তিনি তারিখ দিচ্ছেন এবং সাংবাদিক কোন স্থান থেকে লিখছেন এটা কিন্তু একটা প্রপার জায়গার নাম বলা হয়ে থাকে। কিন্তু অনেক সময় অনেক দূর প্রত্যন্ত গ্রামীণ কোনো ঘটনা হলেও মোটামুটি একটুখানি বড় সড়ো জায়গার বা প্রপার কোনো জায়গার নাম দেওয়া থাকে, দেখবে। অর্থাৎ কলকাতা থেকে দূরবর্তী কোনো স্থান, সেটা একটা কম নামি জায়গা হতে পারে, কিন্তু সেটার যে সাব ডিভিশন অনুযায়ী বা সেটার একটা উল্লেখযোগ্য নাম অনুযায়ী কলকাতা দেওয়া হয়ে থাকে। তা এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং কোলন দেবো, কোলন দেওয়ার পর লিখতে শুরু করেছে। কিভাবে লিখব? সাংবাদিক এখানে নিজের মধ্যে সেখানে তিনি ইনভলভ হবেন না। ড্রাফটিং অফ রিপোর্ট অর্থাৎ খসড়া প্রতিবেদনে যেখানে সাংবাদিকের কলমে প্রতিবেদনটা লেখা হচ্ছে, সেখানে সাংবাদিক কখনোই প্রত্যক্ষভাবে লেখাতে হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ তিনি যা দেখেছেন এবং যা শুনেছেন, যা তিনি সংগ্রহ করেছেন, তার প্রেক্ষিতেই শুধুমাত্র তার পত্রিকার পাঠকদেরকে জানানোর জন্য তিনি লিখবেন, জানানোর জন্য লিখবেন। অর্থাৎ সাংবাদিক এটাকে অ্যানালিসিস করবেন না, সাংবাদিক একে বিশ্লেষণ করবেন না, সাংবাদিক এখানে শুধু খবর দেবেন। আর যদি কোনো বিশ্লেষণাত্মক কথা প্রকাশ করে হয়ে থাকে সেটাও কিন্তু কারোর মতাদর্শে করা হচ্ছে। কোনো প্রত্যক্ষদর্শীর কোনো মতামত, কোনো আধিকারিকের কোনো মতামত, সেগুলোকে কোট আনকোট ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সাংবাদিক প্রকৃতপক্ষে এখানে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে সংবাদ লিখতে থাকবেন বা সংবাদ প্রকাশ করে চলবেন। দেখো যে একঘেয়ে বাড়ির খাবার খেয়ে জিভে যখন চড়া পড়ে যায় তখন মুখরোচক গরমাগরম দোকানের খাবার খেয়ে স্বাদ বদলাতে পারদর্শী বাঙালি। আমরা প্রত্যেককে এটা সম্পর্কে জানি, এর সঙ্গে অভ্যস্ত। এই লেখাটা কিন্তু, এই বাক্যটা কিন্তু সাংবাদিকের নিজস্ব ক্রিয়েটিভিটি। আসলে তিনি গোটা বিষয়ের প্রেক্ষিতে এরকম একটা বাক্য দিয়ে শুরু করলেন, এটা কিন্তু তার ক্রিয়েটিভিটি, এটা তিনি নিজের জায়গা থেকেই লিখলেন। রসনা তৃপ্তি করতে গিয়ে দিনে দিনে স্বাস্থ্যের 12টা বেজে যাচ্ছে, একথা খেয়াল রাখে কে? এটাও সাংবাদিকের কিন্তু গোটা বিষয়ের সাপেক্ষে তার নিজস্ব কথা। বিরিয়ানিতে ব্যবহৃত মেটানিল ইয়েলো রং, যে রংটা ইউজ করা হচ্ছে, যে ব্যবহার করা হচ্ছে, সেই রংটা ভয়ঙ্কর একটা রাসায়নিক, যে রাসায়নিকটার কথা আমরা মনে রাখি না বা তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা খেয়াল রাখি না। কি তৈরি করছে সেটা? ক্যান্সার। চকলেটে বিস্কিটে থাকছে রং, বাজারের সবজি ফলে থাকছে নিষিদ্ধ রাসায়নিক। আমরা প্রত্যেককে এগুলো কম বেশি জানি, জানলেও কিন্তু আমাদের উপায় থাকে না, কারণ বর্তমান কালে আমাদের সেই সমস্ত খাদ্যদ্রব্যকে এড়িয়ে চললে আমরা বাঁচতেই পারবো না। তাহলে মানুষকে সেই খাদ্য গ্রহণ করতেই হবে, কিনতেই হবে, খেতেও হবে। কিন্তু তার যে ভেজাল মিশ্রণের যে মাত্রা, সেই মাত্রাটা অতিরিক্ত যখনই হয়ে যাচ্ছে বা হয়ে গেছে আজকের দিনে, তখন আমাদের কাছে কি হচ্ছে? দুরারোগ্য ব্যাধি জন্ম নিচ্ছে। আমরা সাংঘাতিক একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে চলেছি। এবং কোন জিনিসে নেই শিশু, পূর্ণবয়স্ক, বৃদ্ধ বৃদ্ধা,
কেউই কিন্তু এই কুফল বা কুপ্রভাব থেকে মুক্ত নয়। অর্থাৎ সব ধরনের খাদ্য, দুধ, ডাল, চাল পালিশ করে চকচকে ঝকঝকে করতে মিশছে ক্ষতিকর রাসায়নিক। প্রত্যেকটা খাদ্যদ্রব্যের মধ্যে কিন্তু রাসায়নিক দ্রব্যের মিশ্রণ ঘটছে। কখনো সেটাকে চকচকে করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাসায়নিক মিশ্রিত হচ্ছে, কখনো অল্প পরিমাণ কমিয়ে দিয়ে ভেজাল প্রবেশ করিয়ে দিয়ে, ভেজাল মিশ্রিত করে দিয়ে, ভেজাল মিশ্রণের মধ্যে দিয়ে সেই খাদ্যদ্রব্য থেকে মুনাফা লাভ করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের ওজন বাড়াতে ব্যবহৃত হচ্ছে হাড় গুঁড়া। এই যে আমরা দেখতে পাচ্ছি আটা, গম বা চাল বা ডাল ইত্যাদির মধ্যে যে একটা আমরা পাউডার দেখতে পাচ্ছি, কখনো কখনো তার মধ্যে কিন্তু ব্যবহৃত করা হচ্ছে হাড় গুঁড়া। অর্থাৎ সেখানে ওজন বাড়ানোর জন্য ধুলো হিসাবে, ভেজাল হিসাবে ব্যবহার করা হচ্ছে হাড় গুঁড়ো। স্বাস্থ্যের চেয়ে অর্থের মূল্য বেশি এদেশের ব্যবসায়ীদের কাছে। নিশ্চিতভাবেই তাই, যে মানুষের স্বাস্থ্যের যে মূল্য, মানুষের কাছে স্বাস্থ্যের যে মূল্য, সেটা কিন্তু ব্যবসায়ীদের কাছে সেই মূল্যবোধ ধরা পড়ছে না। রসগোল্লার ধপধপে সাদা রঙের গোপন রহস্য যে ইউরিয়া, তা খতিয়ে দেখার সময় নেই মানুষের। এই যে একাধিক তথ্য সাংবাদিক লিখে চলেছেন, এগুলো সাংবাদিকের এই বিষয়ের উপর, এই ভেজাল মিশ্রিত যে গোটা খাদ্যদ্রব্যের ভেজাল মিশ্রণের যে ইতিহাস বা তার এই সম্পর্কে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পর্কে তিনি এগুলো লিখে চলেছেন। কিন্তু প্রশাসনের তো দেখা উচিত, তাই কলকাতা পুরসভা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এবার খাদ্যের নমুনা পরীক্ষা করে মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে চায়। তাহলে এতক্ষণ তিনি মূল বিষয়ের মধ্যে প্রবেশ করলেন, যে তিনি এতদিনে জানতে পেরেছেন যে কলকাতা পুরসভা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে খাদ্যের নমুনা পরীক্ষা করবে এবং সেই খাদ্যের নমুনা পরীক্ষা করার পর সেই খাদ্য মানুষের কাছে পৌঁছাবে এবং খাবার মানুষ কিনতে পারবে। অর্থাৎ পুরসভার ছাড়পত্র ব্যতীত খাদ্য কলকাতা শহরে মানুষের কাছে আসতে দিতে চাইছে না পুরসভা। এই যে বিষয়টা, এটা তিনি সাংবাদিক হিসেবে জানতে পেরেছেন। কিন্তু কতকগুলো কথা তিনি বলতে শুরু করেছেন, দেখো, যেগুলো শুরু থেকে আমরা বলে এসেছি, সেগুলো কিন্তু সাংবাদিকের কলম থেকে বেরিয়ে আসছে। একঘেয়ে বাড়ির খাবার খেয়ে জিভে যখন চড়া পড়ে যায়, তখন মুখরোচক গরমাগরম দোকানের খাবার খেয়ে স্বাদ বদলাতে পারদর্শী বাঙালি। এটা কিন্তু সাংবাদিকের এই লেখাটা সম্পর্কে পাঠককে আকর্ষণ করার জন্য সরাসরি খবরে আসার আগে একটা তৃপ্তিদায়ক বা খুব মনোগ্রাহী কতগুলো বাক্য ব্যবহার করছেন সাংবাদিক। তো আমরা এটা ফার্স্ট প্যারাগ্রাফে এই পর্যন্ত দেখতে পেলাম। নেক্সট কি দেখো, নেক্সট দিয়েছে, গতকাল এক সাংবাদিক সম্মেলনে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয় যে 2006 সালে গৃহীত ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্টকে কড়াকড়িভাবে বলবৎ করতে চায় পুরসভা। যে আইন গৃহীত হয়েছে সেই আইন উপযুক্তভাবে প্রণয়ন হয়নি বলে ভেজাল খাদ্যের পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে এবং মানুষকে আরও দুরারোগ্য ব্যাধির দিকে এগিয়ে দিচ্ছে। পুরসভা সূত্রে খবর, প্যাকেটজাত দ্রব্য নমুনা পরীক্ষা করে তবেই বাজারজাত করতে পারবে বিভিন্ন কোম্পানি। অর্থাৎ নমুনা পরীক্ষা না করার ফলে, নমুনা পরীক্ষা না করে কোনো কোম্পানি তারা প্যাকেটজাত দ্রব্য মার্কেটে আনতে পারবে না। আর নমুনা পরীক্ষা করতে গেলেই সেখানে যদি কোনো পরিমাণে ভেজাল মিশ্রিত থাকে সেটা ধরা পড়বে। ধরা পড়লে এই যে অ্যাক্ট রয়েছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী তারা কিন্তু শাস্তিও পাবেন। তাহলে পুরসভার পক্ষ থেকে যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে, সেই পদক্ষেপটা অত্যন্ত সদর্থক। এই সদর্থক পদক্ষেপ কি করবে? ভেজাল খাদ্যের পরিমাণ কমাবে। যে সমস্ত সুখ্যাতি সম্পন্ন রেপুটেড খাদ্যদ্রব্য আছে, সেগুলোকে যাতে করে নির্ভেজাল খাদ্য মানুষের কাছে পৌঁছায়, সেদিকে যথেষ্ট কড়াকড়িভাবে নজর দিচ্ছে পুরসভা।
অন্যদিকে দৈনন্দিন খাবারের ক্ষেত্রে দোকানগুলিকে নির্ভেজাল খাবার প্রদান করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। অর্থাৎ কোনো একটা জায়গায় যে সমস্ত প্যাকেটজাত খাদ্য নয়, খোলা খাবার, তারাও যে মানুষকে নির্ভেজাল খাদ্য প্রদান করছে বা করবে আগামী দিনে, সে সম্পর্কে তাদেরকে লিখিতভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। অর্থাৎ সেখানে যদি পুরসভা কোনোভাবে তাদের খাদ্যের নমুনা পরীক্ষা করে দেখতে পায় যে এই খাদ্যগুলো ভেজাল খাদ্য, ভেজালে ভর্তি, তাহলে কিন্তু তাদেরও শাস্তি হতে পারে এবং তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে। তাহলে পুরসভার পক্ষ থেকে শুধু প্যাকেটজাত দ্রব্য নয়, সব ধরনের খাদ্যদ্রব্যের ক্ষেত্রেই এই কড়া নজরদারি রাখার একটা পদক্ষেপ গৃহীত হতে চলেছে। সেটা সাংবাদিক জানতে পারলেন এবং তিনি লিখলেন, পুরসভার ফুড ইন্সপেক্টর যে কোনো দিন যে কোনো দোকানের খাবার সংগ্রহ করে নমুনা পরীক্ষা করতে পারবে। অর্থাৎ যে সমস্ত প্যাকেটজাত দ্রব্য রয়েছে সেগুলো তো নমুনা পরীক্ষা হলো, কিন্তু আমাদের যে ফুড, যে বিভিন্ন রকম স্টল রয়েছে রাস্তার ধারে, আমরা ফুটপাতে অনেক সময় খেয়ে থাকি, তার নমুনা পরীক্ষা করবে কে? তার সংগৃহীত খাদ্য সংখ্যা বা সেই খাবার খাওয়া মানুষের সংখ্যা তো কম নয়। তাহলে আমাদের যদি প্রকৃতপক্ষেই মানুষকে নির্ভেজাল খাবার দিতে হয়, শুধু প্যাকেটজাত দ্রব্যগুলোকেই শুধুমাত্র নমুনা পরীক্ষা করে সেগুলোকে তার কোয়ালিটি দেখতে গেলে চলবে না। প্যাকেটের বাইরে যে সমস্ত খোলা খাবার থাকছে সেগুলোর দিকেও নজর দিতে হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, ভেজালের সন্ধান পেলে বাতিল হতে পারে ট্রেড লাইসেন্স, জানিয়েছেন পৌরসভার মেয়র। কে জানিয়েছেন? পৌরসভার মেয়র। তাহলে এখানে কিন্তু সাংবাদিক নিজে কিন্তু উল্লেখ করলেন না যে ভেজালের সন্ধান পেলে কি বাতিল হতে পারে, সেটা জানিয়েছেন কে? পৌরসভার মেয়র জানিয়েছেন। 5 বছর প্রায় 5000 বর্গফুটের জায়গা নিয়ে আধুনিক যন্ত্রপাতি সংস্থাপন এবং ল্যাবরেটরি তৈরি করে নতুনভাবে সেজে উঠেছে পুরসভা। তাহলে আমরা দেখলাম যে এই উত্তরটা লিখতে গিয়ে সাংবাদিক যা ব্যবহার করেছেন তার সবটুকুই কিন্তু সাংবাদিকের সংগৃহীত তথ্য। সেই তথ্য সংগ্রহ হচ্ছে সমাজ থেকে, পরিবেশ থেকে, কোনো সাংবাদিক সম্মেলন থেকে বা কোনো অনুষ্ঠান থেকে বা সরকারের পক্ষ থেকে আয়োজিত কোনো সাংবাদিক সম্মেলন থেকে। অর্থাৎ সাংবাদিক যে সমস্ত বিষয়কে সংগ্রহ করেছেন সেই বিষয়গুলো হচ্ছে এই নমুনাগুলো। আমি পরীক্ষার্থী, তুমি তো পরীক্ষার্থী, পরীক্ষার সময়তে তুমি তো সাংবাদিক নও, তাহলে পরীক্ষার্থী হিসাবে তুমি সাংবাদিকের পার্সপেক্টিভে লিখবে এই প্রতিবেদনগুলো। এই প্রতিবেদনগুলো আসলে একটুখানি স্কুল বাচ্চাদের শেখানো হয় অনেক সময়, যে স্কুলে যদি একটা স্পোর্টস হয়, সেই স্পোর্টসের দিনে যে বাচ্চারা সেই স্পোর্টসটাকে সারাদিন দেখলো, সেই স্পোর্টসের শুরুটা কেমন ছিল, সেই স্পোর্টসে প্রত্যেকটির পর ধাপে ধাপে কী হয়েছে সেগুলো তাদেরকে দেখানো হলো বা স্পোর্টসটা দেখলো তারা সারাদিন ধরে। তারপরের দিন সেই বাচ্চাদের বলা হলো, তোমরা আজকের স্পোর্টসটা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখলে সেটা সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করবে। তাহলে সেই বাচ্চাটি বা সেই স্কুল পড়ুয়াটি একজন সাংবাদিক হিসাবে সেই দিনের স্পোর্টসের প্রত্যেকটি ইভেন্টকে তারা দেখলেন এবং তারা সেই অনুযায়ী প্রতিবেদনটা লিখলেন। এটা তো সাংবাদিকরা পার্টিকুলার ফিল্ড থেকে যা সংগ্রহ করলেন, কিন্তু পরীক্ষার সময় তো আমি সেরকম ফিল্ডে কিছু দেখছি না। পরীক্ষার প্রশ্নপত্রে আমাকে একটা টপিক দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই টপিকটার ওপর থেকে আমাকে লিখতে বলছে। তাহলে আমার কাছে তাহলে সংগ্রহ করা তথ্যটা কি? সেইগুলো হচ্ছে এগুলো। এই যে পয়েন্টসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ধরা যাক এই পয়েন্টসগুলো আমরা সাংবাদিক হিসাবে সংগ্রহ করতে পারতাম, কিন্তু পরীক্ষার্থী হিসাবে আমরা তো আলটিমেট পরীক্ষার হলে বসে লিখছি। তাই আমরা একজন সাংবাদিকের কলম থেকে, সাংবাদিকের চেয়ার থেকে আমরা এই পয়েন্টসগুলোকে নির্ভর করে, এই পয়েন্টসগুলোকে বেশ করে, এগুলোকে ব্যবহার করে আমরা প্রতিবেদনটা লিখব। এই প্রতিবেদনের সঙ্গে কিন্তু অন্যান্য প্রতিবেদনের তফাৎ আছে। এই প্রতিবেদনের যে প্রধান বৈশিষ্ট্য
সেগুলো হচ্ছে সাংবাদিক কখনোই প্রত্যক্ষভাবে এই প্রতিবেদনের মধ্যে ইনভলভ নন। সাংবাদিক শুধুমাত্র যা সংগ্রহ করতে পেরেছেন সেই সংগৃহীত খবরগুলোই এখানে তার পাঠকের উদ্দেশ্যে খবর হিসাবে ব্যক্ত করেন। এবার আমাদের একটা প্রশ্ন আসে যে প্রতিবেদন কত শব্দের মধ্যে হবে, কত বড় হবে। প্রতিবেদন কত বড় হবে সেটা নির্ভর করবে কত নম্বরের আমাদের পরীক্ষা রয়েছে, কত সময় আমরা সেখানে পাচ্ছি, এবং আমাদের কাছে কোনো শব্দ সংখ্যা বলে দিয়েছে কি না। ধরা যাক কোনো পরীক্ষায় কোনো শব্দ সংখ্যা বলে দেয়নি। ধরা যাক পিএসসি ক্লার্কশিপের জন্য তুমি প্রতিবেদনটা লিখবে, কতখানি লিখবে। পিএসসি ক্লার্কশিপে বাংলার 3টে বিষয় লিখতে হয়। একটা লিখতে হচ্ছে প্রতিবেদন, একটা লিখতে হচ্ছে বঙ্গানুবাদ, আর একটা লিখতে হচ্ছে সারাংশ। তাহলে আমরা যে 3টে বিষয় লিখব তার জন্য সময় ধার্য করা রয়েছে 30 মিনিট। তাহলে 30 মিনিট সময় ধার্য করা থাকলে আমরা একটা বিষয়ের ওপর 10 মিনিটের বেশি ব্যবহার করতে পারবো না। 10 মিনিট সময়ের মধ্যে আমাদেরকে আমার লেখাটা শেষ করতে হবে। তাহলে প্রতিবেদন কিন্তু 50টা শব্দের মধ্যেও হতে পারে, আবার 500 শব্দের মধ্যেও হতে পারে। প্রতিবেদন একটা প্যারাগ্রাফেও হতে পারে, 2টো প্যারাগ্রাফও হতে পারে, 3টে প্যারাগ্রাফও হতে পারে। তাহলে প্রতিবেদনের আয়তন কি হবে সেটা ডিপেন্ড করছে যে প্রতিবেদনটার জন্য আমি কতক্ষণ সময় পাচ্ছি এবং প্রতিবেদনটা কত নম্বরের রয়েছে, পরীক্ষাতে আমাকে কত নম্বরের জন্য লিখতে দিয়েছে এবং কতক্ষণ সময় আমি এর জন্য ব্যয় করতে পারি। অন্যান্যগুলো আমাকে লিখে শেষ করতে হবে। শুধুই প্রতিবেদন খুব ভালো করে লিখলাম কিন্তু অনুবাদ হলো না, সারাংশ লেখা গেল না, তাহলে পরীক্ষাটা নিশ্চিতভাবেই ভালো হলো না। 3টে বিষয় কি সমানভাবে লিখতে হবে। সমানভাবে লেখার জন্য আমাকে সময় ভাগ করে নিতে হবে। তারই মধ্যে আমরা প্রতিবেদনের জন্য একটু সময় বেশি বরাদ্দ করতে পারি, কারণ এর তুলনায় বঙ্গানুবাদ বা সারাংশের উত্তর লিখতে একটুখানি কম সময় লাগতেও পারে। তো প্রতিবেদনের জন্য সময়টা হয়তো আমরা একটুখানি বাড়িয়ে নিতে পারি, 10-এর জায়গায় 12 মিনিট করতে পারি, তার বেশি নয়। তার বেশি করলে আমরা আর ম্যানেজ করতে পারবো না। তাহলে প্রতিবেদনটা একটুখানি অন্যান্যদের তুলনায় বেশি লিখতে হয় বলে আমরা 2 মিনিট সময় বাড়াতে পারি। কিন্তু এই 12 মিনিটের মধ্যে আমরা একটা লেখাকে কত বড় লিখলে 12 মিনিটের মধ্যে শেষ হবে সেদিকটা নজর দেওয়া উচিত। কিন্তু সেই নজরটা তো আমরা পরীক্ষার হলে প্রথমবার দিতে গেলে পাবো না। আমাদেরকে তাই বাড়িতে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে প্র্যাকটিস করতে হবে যে নতুন করে লিখতে হবে যে কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা লিখছি এবং আমরা যদি কতগুলো সূত্রকে নিজেরা নির্দেশ করে নিই দিয়ে যখন লিখব তখন দেখব যে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার সেই লেখাটা আমি কমপ্লিট করতে পারছি কি না। বাড়িতে অভ্যাস ব্যতীত একবারে পরীক্ষায় লিখতে গেলে লেখা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে যাবে, মানে এমন একটা জায়গা লেখাটা গিয়ে পৌঁছে যাবে যে তুমি আর সময়ের মধ্যে শেষ করতে পারছো না। অভ্যাসটা কিন্তু খুব জরুরি। ডেসক্রিপটিভ এমন একটা জিনিস যেটা স্টেজে মেরে দেওয়ার বিষয় মোটেও নয়, কিন্তু আমরা মনে করে থাকি যে আমরা হয়তো পরীক্ষার হলেতেই চালিয়ে দেবো, কিন্তু সেখান থেকে ভালো নম্বর আসবে না। কিছু কিছু পরীক্ষা আছে খুব কম সময়ে প্রতিবেদনগুলো লিখতে হয়। পিএসসি ক্লার্কশিপের কিন্তু প্রতিবেদন লিখতে হয় খুব কম সময়ে। একইভাবে তোমরা যখন এসআই পরীক্ষা দিচ্ছ, এসআই পরীক্ষাতে গিয়েও দেখবে কিন্তু 2টো প্রতিবেদন লিখতে হয়েছে, কিন্তু সময় কিন্তু খুব বেশি নেই। তো সময় যেহেতু বেশি নেই তাই আমাকে ওখানেই কিন্তু শব্দের যে মেজারমেন্টটা করতে হবে, কতক্ষণ শব্দ আমি সময় বের করতে পারছি এবং কত নম্বরের জন্য লিখতে বলেছে। পত্রিকাতে দেখবে অনেক সময় অনেক পত্রিকাতেই খুব ছোট্ট ছোট্ট প্রতিবেদন প্রকাশিত হয়, অর্থাৎ 50টা শব্দের মধ্যে একটা ছোট্ট প্রতিবেদন, যেগুলো টুকরো 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 খবর হিসাবে থাকে, সেটাও কিন্তু প্রতিবেদন। আবার একটা কিন্তু 500-1000 শব্দেরও প্রতিবেদন হতে পারে। তাহলে আমাদের কাছে প্রতিবেদনের কতকগুলো প্যারা হবে, প্রতিবেদন কতগুলো শব্দে হবে, এগুলো কিন্তু নির্দিষ্ট না, এগুলো ভ্যারি করছে, পরীক্ষার পার্সপেক্টিভে ভ্যারি করে। কৃষি প্রযুক্তি সহায়ক একটা পরীক্ষা হয়, একটা সময় সেখানে বাংলা ছিল, এখন বাংলা নেই। তো সেখানে একবার প্রতিবেদন লিখতে দিয়েছিল 7 মার্কস, অনলি 7 মার্কস, 7 নম্বর। প্রথম বছর সেই কৃষি প্রযুক্তি পরীক্ষায় আমরা দেখেছিলাম যে 8 নম্বর বাংলা এবং 7 নম্বর প্রতিবেদন।
এই নিয়ে বাংলা 15 থাকতো, ইংরেজিতেও ঠিক তাই 15 থাকতো। এই 15-র মধ্যে কিন্তু আবার একটা প্রতিবেদন, একটা অনুবাদ। তো 7 মার্কসের একটা প্রতিবেদন যদি লিখতে হয় এবং সেটা যদি 7 থেকে 8 মিনিটের মধ্যে লিখতে হয়, তাহলে দৈনিক পত্রিকায় যে আমাদের যে প্রতিবেদনগুলো থাকে টুকরো খবর হিসাবে, সেই 50-60টা শব্দের মধ্যেই কিন্তু প্রতিবেদন লেখা যেতে পারে। আবার যখন আমরা একটা 20 নম্বরে প্রতিবেদন লিখব, তখন সেই প্রতিবেদনটা আমাদের 150 থেকে 160 শব্দের মধ্যে লেখা যেতে পারে। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্নপত্রের মার্কস, পরীক্ষায় কতক্ষণ সময় আমি ব্যয় করতে পারি, তার নিরীক্ষে প্রতিবেদনের সময় আমরা নির্ণয় করব বা ধার্য করে নেব নিজেরা। এক একটা পরীক্ষায় কিন্তু এক এক রকমের থাকে, কিন্তু এরকম নয় যে প্রতিবেদন মানেই তোমাকে 3টে বা 4টে প্যারাগ্রাফ নির্দিষ্ট করে লিখতে হবে। ঠিক আছে, এবারে দেখো যে সাংবাদিক প্রতিবেদন যেগুলো আমরা লিখছি সেগুলো আমরা কোথায় পাই, কোথায় পাবো, যদি আমরা এর নমুনা পড়তে চাই বা দেখতে চাই কোথায় পাবো। মনে রাখবে যে সংবাদ প্রতিবেদনের প্রত্যেকটা দৈনিক সংবাদপত্রের প্রত্যেকটা খবরই হচ্ছে সংবাদ প্রতিবেদন। দৈনিক সংবাদপত্রের প্রত্যেকটা সংবাদই হচ্ছে সংবাদ প্রতিবেদন। অর্থাৎ পত্রিকার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যত সংবাদ পাচ্ছি, যত খবর পড়ছি, প্রত্যেকটাই কিন্তু প্রতিবেদন। এর মাঝখানে একটা পৃষ্ঠা থাকে, যে পৃষ্ঠাটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন বা সম্পাদকীয় পৃষ্ঠা বলা হয় ওটাকে, যেখানে কিন্তু নিউজ রিপোর্টিং থাকছে না, সেখানে সম্পাদকের লেখা থাকছে। তাই একটা পৃষ্ঠাকে বাদ দিয়ে আমরা প্রত্যেক দিন সকালবেলা যে দৈনিক সংবাদপত্রটা পাঠ করি, সেই সংবাদপত্রটা থেকে প্রত্যেকটি খবরকেই আমরা প্রতিবেদন হিসাবে ধরে নিতে পারি। তাহলে আমরা দেখব যে প্রতিবেদনের নমুনা যদি পড়তে চাই, তাহলে আমাদের প্রচুর বড় বড় বই পড়তে হবে এরকম নয়। প্রত্যেকটি সংবাদ, দৈনিক পত্রের সংবাদপত্রের প্রত্যেকটি সংবাদই কিন্তু এক একটা প্রতিবেদনের নমুনা। সেইটাকে যদি আমরা ফলো করি, তাহলেই কিন্তু সাংবাদিক প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন কেমন লেখা হচ্ছে সেগুলো আমরা দেখতে পেতে পারি বা শিখতে পারবো। সেখানে মনে রাখবে যে প্রতিবেদনটা তিনি লিখছেন, তিনি হচ্ছেন একজন সাংবাদিক লিখেছেন, আর তুমি সাংবাদিকের নিজেকে সাংবাদিক হিসেবে কল্পনা করে লিখছো। পরীক্ষার হলে ওই মুহূর্তে তুমি সাংবাদিক। যে বিষয়টা তোমাকে দেওয়া হয়েছে সেই বিষয়টা তোমার তো কোনো অভিজ্ঞতা নেই, তাহলে তুমি লিখবে কি করে? লিখবে একটাই কারণে, যে তুমি পত্রিকা প্রতিদিন যদি পড়ে থাকো, তাহলে তুমি প্রতিদিনই প্রায়শই কোথাও চুরি যাওয়ার ঘটনা পড়ো, কোথাও আগুন লেগে যাওয়ার ঘটনা পড়ো, কোথাও কোনো বাস অ্যাক্সিডেন্টের ঘটনা পড়ো, কোথাও কোনো পুষ্প প্রদর্শনীর ঘটনা পড়ে থাকো, কোথাও কোনো কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা আমরা পড়ে থাকি, কোথাও কোনো পলিটিক্যাল দাঙ্গার কথা আমরা পড়ে থাকি। এই যে একাধিক খবর আমরা প্রায়শই পড়ে থাকি, সেইগুলো পড়তে পড়তে অজানা জ্বরের ঘটনা, শিশু মৃত্যুর ঘটনা ইত্যাদি ইত্যাদি আমরা পেয়ে থাকি। তো এই যেগুলো আমরা পড়তে থাকি এবং যে ঘটনাগুলো আমরা প্রায়শই পাই, খুব শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা বেশ কিছু কমন জিনিসকে পেতেই থাকি, নারী নির্যাতনের ঘটনা ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলো ঘটলে কি কি হয়ে থাকে সেগুলো কিন্তু আমার জানা। ধরা যাক কোথাও যদি আগুন লাগে, তাহলে কি পারপাসে আগুন লেগে থাকে জেনারেলি সেগুলো আমরা জানি। যেমন ধরো শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এবার আগুন লাগলে কি হয়ে থাকে সেগুলো আমাদের মোটামুটি আয়ত্তে আছে। কি কি হতে পারে, সেখানে একটা কতকগুলো পরিবার তো নিশ্চিতভাবেই একটা বিল্ডিংয়ের মধ্যে থাকেন। এবার সেখানে কারা থাকেন? নিশ্চিতভাবেই সবাই, সব ধরনের মানুষ থাকবে, শিশু থাকবেন, বয়স্ক থাকবেন, এইগুলো আমরা দেখতে পাই যেগুলো থাকেন। এবং এদের মধ্যে কেউ আহত হন, কেউ কেউ নিহত হন ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। কতজন আহত, কতজন নিহত, তার মধ্যে কতজন শিশু, কতজন বৃদ্ধা, কতজন বৃদ্ধ, এগুলো দেখবে আমরা বলে থাকি। আবার একটা কিছু কমন জিনিস থাকে, যে কেউ কেউ পালাতে যাচ্ছিলেন, কোথাও থেকে ছাদ থেকে লাফ দিয়েছেন এবং মারা যান, বা আহত হয়েছেন, বা হাত পা ভেঙে গেছে। এই কমন ব্যাপারগুলো কিন্তু আমরা কিছু কিছু ঘটনার ক্ষেত্রে পেয়ে থাকি। যেমন আবার যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তো কী ক্ষেত্রে হতে পারে? কুয়াশার জন্য হতে পারে, নিয়ন্ত্রণ হারিয়েছে, প্রবল গতিতে যাচ্ছিল বলে কুয়াশার জন্য হতে পারে,
এবং কুয়াশার জন্য হলে সেখানে কতজন যাত্রী ছিলেন, সেই যাত্রীদের মধ্যে কতজন মহিলা ছিলেন, কতজন শিশু ছিলেন, হতাহতের সংখ্যা কিছু আছে কি না, বা আহত কতজন হয়েছে, বা কতজনকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে সহজ সহজ কমন জিনিসগুলো আমরা এক একটা খবরের জন্য প্রায়শই পেয়ে পাই, এবং এই পার্টগুলো কিন্তু আমাদের কাছে অজানা অচেনা নয়। এগুলোই কিন্তু তোমাকে যদি সূত্র নাও দিয়ে দেয় তাও তোমাকে সাহায্য করবে এই কমন সেন্সগুলো। তাহলে আমরা পরীক্ষার্থী, আমরা কিন্তু কেউ সাংবাদিক নই, আমরা কিন্তু কেউ ফিল্ড থেকে সংগ্রহ করছি না তথ্য, কিন্তু আমরা আসলে এই খবরের কাগজ পড়তে পড়তে পাঠ করতে করতে আমাদের একটা যে অভ্যাস তৈরি হয়েছে, কিছু কমন ঘটনার জন্য কিছু কমন বিষয় আমাদের আয়ত্তে থেকে যায়। সেই কমন বিষয়গুলোকে নিয়েই কিন্তু সাংবাদিকের কলমে আমরা প্রতিবেদনটা লিখতে শুরু করব। সেই জন্য প্রতিবেদনকে আয়ত্ত করার জন্য প্রতিবেদন পড়তে হবে। প্রতিবেদন পড়ার জন্য একমাত্র রাস্তা, একমাত্র উপায় হচ্ছে সংবাদপত্র পাঠ। আমরা যদি কোনো বইয়ের প্রতিবেদন পড়ি সেগুলো কিন্তু মৃত, সেগুলোর মধ্যে কোনো প্রাণ নেই, কারণ সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে 10 বছর আগেকার কোনো ঘটনা রয়েছে। কিন্তু আমরা যখন ডেলি নিউজ পেপার পড়ছি, সেই পেপারের মধ্যে প্রত্যেকটি ঘটনাই কিন্তু জীবন্ত, প্রত্যেকটি ঘটনাই কিন্তু একদম তৎকালীন বা এই মুহূর্তের। তো সেক্ষেত্রে আমরা প্রতিবেদন পড়লে কি হবে, আমাদের প্রত্যেকটি কারেন্ট টপিক সম্পর্কে আমরা জেনে থাকতে পারবো, এবং পরীক্ষাতে কিন্তু এই টপিকগুলো থেকে আমরা কমনও পেতে পারবো। তাই প্রতিবেদন সম্পর্কে আয়ত্ত করার জন্য আমাদেরকে প্রতিবেদন পড়তে হবে, খবরের কাগজ পড়তে হবে, বাংলার জন্য বাংলা পড়তে হবে, ইংরেজির জন্য ইংরেজি পড়তে হবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তারপর আর কি করতে হবে, শুধু পড়লেই হবে না। আমি পড়লাম, দেখলাম, দিন চলছে এভাবে, কিন্তু এতে আমার উপকার হচ্ছে কি না। আমার উপকার হবার জন্য আমাকে কি করতে হবে, নিজেকে লিখতে হবে, নিজেকে লিখতে হবে, লেখার চেষ্টা করতে হবে। লিখতে গিয়ে দেখা যাবে যাকে মনে করেছিলাম হ্যাঁ হয়ে যাবে, ওই হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই, লিখতে গেলেই দেখবে আমরা আটকাচ্ছি। তো আমাদেরকে চেষ্টা করতে হবে নিজে নিজে লিখতে। এবং সবথেকে যে দামি জিনিসটা, গুরুত্বপূর্ণ ব্যাপারটা, যেটার জন্য আমাদের নম্বর ভালো হবে, সে কথাটা হচ্ছে যে আমি তো লিখলাম, লেখার পরে সেটা ঠিক হলো না ঠিক হলো না, কতটুকু ভালো হলো, কতটুকু খারাপ হলো, তার জন্য আমাদেরকে লেখাটা জাজ করতে হবে একজন শিক্ষকের কাছে, যে আমার এই লেখাটা কতটুকু ভালো হচ্ছে, এখান থেকে আমি কি নম্বর পেতে পারি। দেখা যাবে তার মধ্যে অনেক বানান ভুল থাকতে পারে, অনেক অ্যাপ্রোচের ভুল থাকতে পারে, এবং প্রতিবেদনের যে নিয়মগুলো সেগুলো আমরা অনেক সময় ভুলে যাই, যে টাইটেল দিতে হয়, এখানে সংবাদদাতা লিখতে হয়, নিজস্ব সংবাদদাতা, একটা তারিখ দিতে হয়, একটা স্থান দিতে হয়, এগুলো আমরা ভুলে যাই। তো টিচার কিন্তু এই ভুলগুলো তোমাদেরকে ধরিয়ে দেবেন, এবং বানান ভুল থাকলে সেই ভুলগুলোকেও ধরিয়ে দেবেন। আসলে চাকরির পরীক্ষাতে বা বাংলা ভাষার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই চাকরি পরীক্ষা কেন, আমাদের যে প্রথাগত শিক্ষা একাডেমিক, সেখানেও কিন্তু বানান ভুলের জন্য 3টের ক্ষেত্রে 1 নম্বর কাটা যায়। তাই বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে বানান একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই বানানটিকে আমাদেরকে সংশোধন করতে হবে, বানান ভুল রাখলে চলবে না, বানান ভুল রাখলে আমাদের নম্বর অনেকটাই কমে যাবে। সেই জন্য আমাদেরকে বানানের দিকে নজর দিতে হবে, এবং সেই নজরদারির জন্য আমাদেরকে অবশ্যই একজন অভিজ্ঞ শিক্ষকের কাছে আমাদের খাতাগুলোকে চেক করাতে হবে বা দেখিয়ে নিতে হবে। দেখিয়ে নিলে আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নিতে পারবো। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা সপ্তাহে 2-3টে করে বাংলা লেখা অভ্যাস করি, প্রতিবেদন লেখা অভ্যাস করি এবং দেখাই, তাহলে কিন্তু আস্তে 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 আমাদের লেখা নিশ্চিতভাবেই একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। তো তোমরা যারা এই ক্লাসটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ক্লার্কশিপ মেনে, তার সঙ্গে হাইকোর্টের বিভিন্ন ক্লার্কশিপের মেন হয়, হাইকোর্টের ক্লার্কের মেন হয়। তো প্রতিবেদন জিনিসটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি সহ রাজ্য সরকারের প্রায় সব পরীক্ষাতেই এই প্রতিবেদনটা থাকে, এবং আমাদেরকে লিখতে শিখতে হয়। মিসলেনিয়াস পরীক্ষাতে থাকে, এসআই পরীক্ষাতে রয়েছে, ক্লার্কশিপের পরীক্ষাতে রয়েছে, পিএসসি ক্লার্কশিপ। তো প্রত্যেকটা পরীক্ষাতেই যে টপিকটা রয়েছে সেই টপিকটাকে যদি আমরা রপ্ত করতে পারি তাহলে আমাদের ক্ষতি কিছু নেই, বরং লাভ হবে। কারণ আমরা এই একই প্রস্তুতি দিয়ে একাধিক পরীক্ষার জন্য আমরা লড়াই করতে পারবো। সেই জন্য প্রতিবেদনকে আমাদেরকে আয়ত্ত করতেই হবে। আর একে আয়ত্ত করার জন্য আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে
প্রথম হচ্ছে পাঠ, তারপরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে পঠন দরকার প্রথম, তারপরে রাইটিং দরকার, নিজেকেও লিখতে হবে। এবং লেখার পরে পরে আমরা চেক করব এডুকেটরদের দিয়ে বা টিচারদের দিয়ে, টিচাররা তোমাদেরকে ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেবে। তো আজকে আমাদের যে ক্লাসটা হলো সেই ক্লাসটা হচ্ছে আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের পরীক্ষায়, মেন পরীক্ষায় যে প্রতিবেদন থাকে সেই প্রতিবেদনের বিষয়বস্তু। সেখানে বলা থাকে খসড়া প্রতিবেদন লিখুন, কতগুলো সূত্র দেওয়া থাকে। তো এই সূত্রগুলোর নিরিখে খসড়া প্রতিবেদন লিখতে গেলে আমাদের কোন কোন নিয়ম অবলম্বন করতে হবে, আমরা কিভাবে লিখব, সেই সম্পর্কে আমরা জানলাম। আগামী ক্লাসেও ওয়েস্ট বেঙ্গল পিএসসির বাংলা মেনের কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা হবে। তোমরা আমাদের সঙ্গে থাকো। আজকে এই পর্যন্তই, আমাদের ক্লাস এখানে আমরা শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ।